হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের এই বই থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে চিন্তার শক্তি এবং আকাঙ্ক্ষা, যেটা আপনার হচ্ছে প্রথম পদক্ষেপ। ধনী হওয়ার ক্ষেত্রে আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে বিশ্বাস। তো বিশ্বাস নিয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত পর্বে, এবং আজকে আমরা আলোচনা করব তৃতীয় পদক্ষেপ, যেটা হচ্ছে অটো সাজেশন। অটো সাজেশনটা আসলে কি? তো নেপোলিয়ন হিল এখানে স্পষ্টভাবে বলতেছে যে অটো সাজেশন হলো এমন একটি টার্ম যা সকল সাজেশনকে উদ্দীপিত করে তোলে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষের মনে পৌঁছে দেয়। অর্থাৎ অন্যভাবে বলা যায় যে এটা হচ্ছে সেলফ সাজেশন। আপনার ভিতরের যে মনোভাবটা আছে, আপনি সবসময় নিজেকে সাজেশন দিচ্ছেন, অর্থাৎ আবার অবচেতন মনের মধ্যেই আপনার নিজেকে একটা বুস্ট আপ করার যে ক্ষমতা, সেটাকে অটো সাজেশন বলা হচ্ছে। যে আপনি সবসময় ব্রেনের মধ্যে একটা জিনিস আপনার চিন্তা হচ্ছে যে আপনাকে ধনী হতেই হবে, অর্থাৎ প্রত্যেকটা মিনিটই আপনার জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং আপনাকে প্ল্যানিং করতে হবে, প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে পরিশ্রম করতে হবে। তো এই জিনিসটা যে নিজেকে বুস্ট আপ করা, এটাই হচ্ছে সেলফ সাজেশন। তো এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, অর্থাৎ চতুর্থ পদক্ষেপ যেটা, সেটা হচ্ছে নলেজ। ইউ মাস্ট হ্যাভ অ্যাকুয়ার সাম নলেজ। তো জ্ঞানের আবার দুই ধরনের প্রকার আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সাধারণ জ্ঞান, অপরটা হচ্ছে বিশেষায়িত জ্ঞান। অর্থাৎ আপনাকে জানতে হবে সব কিছু সম্পর্কে, পৃথিবীতে কি হচ্ছে, কোথায় আন্তর্জাতিক নিউজ, সব নিউজ, এবং হচ্ছে দেশের নিউজ এবং সায়েন্টিফিক নিউজ, টোটাল ওভারঅল, এবং আইটি নিউজ মাস্ট ডেফিনেটলি, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা কেন জানা লাগবে ধনী হওয়ার জন্য? কারণ হচ্ছে যে আপনি কোথায় কে কি করতেছে, কোথায় কে কিভাবে নিজেকে ডেভেলপ করলো, কার বিজনেস কীরকম হইলো, কোন জিনিসটা এখন মার্কেটে ট্রেন্ড করতেছে, হ্যাঁ। তো এই সব কিছু জানলে আপনার মধ্যে থেকে আরও বেশি ইনোভেটিভ আইডিয়া বের হবে, আরও বেশি প্ল্যানিং বের হবে। এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে সুন্দরভাবে আরও ডিটেলস আলোচনা করা হয়েছে, বইটা আপনারা পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন। এরপরে পঞ্চম পদক্ষেপ যেটা, সেটা হচ্ছে মনের কর্মশালা। অর্থাৎ মনের কর্মশালা বলতে এখানে কল্পনা শক্তি বোঝানো হচ্ছে। কল্পনা শক্তি দ্বারা মানুষ সব কিছু আবিষ্কার করছে। কারণ দেখেন, প্রথমে মানুষ চিন্তা করছে, একটা কল্পনা করছে যে আমি আকাশ জয় করব, হ্যাঁ। তো সাথে সাথে কিন্তু তারা আকাশ জয় করে ফেলে নাই। তারা চিন্তা করছে যে আকাশ আমি জয় করবো, এটা ফার্স্টে কল্পনা করছে, তারপরে তারা প্ল্যানিং করছে, প্ল্যানিং করার পর পরিশ্রম করছে, হ্যাঁ। তো অনেক সাধনা করার পরে তারপরে অবশ্যই তারা আকাশ জয় করেছে, এবং অবশ্যই সাহসিকতার পরিচয় দিয়েছেন। কারণ এটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, যদি তারা ভিশনারি না হয়, তাদের মধ্যে কল্পনা শক্তি না থাকে যে আমি মহাকাশে যাব, মহাকাশ জয় করব, হ্যাঁ। যে কোনো মানুষ কিন্তু এত সাহসী হয় না। তো এটা একটা ভালো জিনিস যে আপনার মনের মধ্যে কর্মশালা তৈরি করতে হবে, অর্থাৎ একটু কল্পনা শক্তির মাধ্যমে আপনাকে প্রপার প্ল্যানিং করে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো কল্পনার আবার দুইটা রূপ আছে। এখানে লেখক বলতেছে যে সিনথেটিক ইমাজিনেশন, সিনথেটিক ইমাজিনেশন বা সংশ্লেষী কল্পনা, এবং অপরটা হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন, অর্থাৎ সৃজনশীল কল্পনা। তো সংশ্লেষী কল্পনা কি? এই কল্পনা শক্তির সাহায্যে মানুষ পুরানো ধ্যান ধারণা, আইডিয়া কিংবা পরিকল্পনাকে নতুন কম্বিনেশন বা সংযুক্তে যুক্ত করে বা মিশ্রণ ঘটাতে পারে, অর্থাৎ এটাকে আপডেট করে। আর সৃজনশীলটা কি? সৃজনশীল হচ্ছে স্বয়ংক্রিয় কল্পনা, যেটা ব্যবসা বাণিজ্য, শিল্প, ফিনান্সের বিভিন্ন ক্ষেত্রে, বা চিত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, কবি এবং লেখকরা, এটা সৃজনশীল শক্তি, অর্থাৎ ভিতরের যে উদ্ভাবনী শক্তি, সেটাকে কাজে লাগিয়ে তারা এই কল্পনা শক্তিকে ব্যবহার করে তাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যায়। তাহলে পঞ্চম জিনিসটা হচ্ছে কল্পনা শক্তি, এটা অনেক গুরুত্বপূর্ণ। ষষ্ঠ পদক্ষেপটা হচ্ছে সংগঠিত পরিকল্পনা। আকাঙ্ক্ষাকে স্ট্রফিক স্বচ্ছ করে তোলা। তো সংগঠিত পরিকল্পনা বলতে আপনি একটা পরিকল্পনা করতেছেন। ধরেন আপনি পরিকল্পনা করতেছেন যে আপনি চাঁদের দেশে যাবেন। তো প্রথমে আপনি পরিকল্পনাটা করলেন, চিন্তা করলেন কিভাবে যাওয়া যায়, আপনি কল্পনা করলেন, কিন্তু আপনি সাথে সাথে চলে যেতে পারলেন না। আপনাকে কি করতে হবে, যে কিভাবে যাবেন, আপনি কোন ট্রান্সপোর্টে যাবেন, আপনার কোন প্লেন ইউজ করবেন, কীরকম ভাবে আপনি যাবেন, এবং এর জন্য আপনাকে ফুয়েল কত নিতে হবে, অনেক কিছু আছে, হ্যাঁ। তারপরে চিন্তা করলেন আপনি একটা বাসা বানাবেন। বাসা বানানোর জন্য আপনার অবশ্যই এমন একটা সুইটেবল লোকেশনে হচ্ছে মানে জমি কিনতে হবে, সেটার জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার।
কারণ আপনি যে কোনো জায়গায় ইয়ে করলে আপনি এটা বিজনেসের জন্য মানে আপনার ফ্ল্যাট করে বিল্ডিং করে ফ্ল্যাট করে আপনি যে বাসা বিক্রি করবেন সেটা কিন্তু তাইলে অর্থহীন হয়ে যাবে। কারণ ওই পজিশনটা আপনাকে আগে কী করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ইউ হ্যাভ টু বি ওয়ার্ক উইথ প্রপার প্ল্যানিং। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ষষ্ঠ পদক্ষেপে এই জিনিসটাই বলা হচ্ছে যে আকাঙ্ক্ষাকে স্ফটিক স্বচ্ছ করে তোলা, অর্থাৎ সংগঠিত পরিকল্পনা করতে হবে। সংগঠিত পরিকল্পনার দ্বারা আপনার আকাঙ্ক্ষাকে আপনার সঠিক রূপ দিতে হবে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমি আশা করি সবাই আমার এই টপিকের জিনিসটা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝতে পারে, কোনো প্রশ্ন থাকে বা কোনো আলোচনা আমরা করতে পারি, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব অ্যান্সার দেওয়ার, ইনশাল্লাহ। আর ততদিন পর্যন্ত এর পরবর্তী পর্বে দেখা হবে আবার ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।